প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আরেকটি আলোচনায় স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার আহমদ হাবিবুর রহিম। আজকে আমরা আবার কথা বলবো ডাক্তার আরিফ মোর্শেদ খান স্যারের সাথেই। আজকের ব্যাপারটা একটু অন্যরকম। সেটা হচ্ছে যে সাধারণত আমরা দেখি যে চিকিৎসকদের আচরণের ব্যাপারে আমাদের একটা অভিযোগ থাকে যে তারা ভালো আচরণ করেন না। তো সেই ক্ষেত্রে যারা ভালো আচরণ করেন পেশেন্টের সাথে, দেখা যায় তাদের রোগীর সংখ্যা অনেক বেশি থাকে বা তাদেরকে সিরিয়াল দেওয়ার ব্যাপারে একটা প্রতিযোগিতা থাকে। তো আজকে আমরা স্যারের সাথে এই ব্যাপারে কথা বলবো যে স্যার কুমিল্লায় চেম্বার করেন এবং স্যারের সরকারি হাসপাতাল এবং এই প্রাইভেট চেম্বার সব জায়গাতেই স্যারের একটা বেশ জনপ্রিয়তা রয়েছে। তাহলে এই জনপ্রিয়তার গোপন রহস্যটা জানার চেষ্টা করব। প্রপার কমিউনিকেশন কিভাবে করতে পারে, অর্থাৎ একজন তরুণ চিকিৎসক কিভাবে সুন্দর করে পেশেন্টের ফিলটা নিতে বুঝতে পারে বা তার চাওয়া পাওয়া গুলোকে পূরণ করতে পারে, সেই ব্যাপারে আমরা কিছু টিপস নেওয়ার চেষ্টা করবো। স্যার কেমন আছেন? হ্যাঁ আছি ভালো, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো স্যার, আপনার অনলাইনে অনেক ভিডিও দেখি, তখনও দেখি যে আপনি খুব এনার্জেটিক এবং আপনি হচ্ছে পেশেন্টের বোঝানোর ব্যাপারে বিভিন্ন কাউন্সিলিং এর ভিডিও দেখেছি, সেখানেও পেশেন্টরা আপনাকে খুব পছন্দ করে বা আপনিও তাদের জন্য অনেক শ্রম দেন। আপনার এই যে গোপনীয়তা, আপনার এই যে এনার্জি, এটার গোপন রহস্যটা আজকে আমাদের বলে। না, গোপন রহস্যের কিছুই নাই। আসলে ব্যাপার হচ্ছে কি যে পেশেন্টকে আসলে ওই যে বলে না যে মানে পেশেন্টের প্রতি সিম্প্যাথি না, আসলে আমাদের এমপ্যাথি দেখাতে হবে। যে পেশেন্টকে আমার নিজের ঘরের মানুষ, আমার ছেলে, একটা ছোট বাচ্চা হলে সেটা আমার বাচ্চা, একটা বয়স্ক মানুষ হলে সেটা আমার মা বা বাবা, আমার বয়সী হলে আমার ভাই বোন, এভাবে চিন্তা করতে হবে। বিশেষ করে আমাদের পেশেন্টের কথাগুলো খোলাখুলিভাবে বলার সুযোগ দিতে হবে। আমি অনেক সময় দেখি তরুণ ডাক্তাররা অনেক সময় বলে যে খুবই একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টে পড়ে গেছি, অনেকদিন বসে চেম্বার জমানোর চেষ্টা করছি, কারণটা যদি আমরা এভাবে বলি, চেম্বার ঠিক সেভাবে জমাতে পারছে না। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি সিনসিয়ারলি রোগীদেরকে সময় দেই এবং রোগীদের কথা ঠিকমতো শুনি বা বোঝার চেষ্টা করি বা তার কথা ঠিকমতো মনোযোগ দিয়ে ফলো করি, তাহলে অবশ্যই রোগীরা স্যাটিসফাইড হবে ডক্টরের ব্যাপারে। কারণ হচ্ছে আমাদের দেশের মানুষ কিন্তু খুব অল্পতেই স্যাটিসফাইড হয়ে যায়, খুবই অল্পতে স্যাটিসফাইড হয়ে যায়। আর আমি ডাক্তারদের ব্যাপারে একটা কথা বলবো যে আমাদের অনেকগুলো রোগের কিন্তু লিমিটেশনস আছে। রোগীকে আমাদের সবসময় বোঝাতে হবে, রোগটা শেখানোর চেষ্টা করতে হবে। এখন আমি অ্যালার্জি রোগীকে যদি রোগ না শিখে আমি যদি শুধু ওষুধ লিখে ছেড়ে দেই, তাহলে হচ্ছে কি অ্যালার্জেন যেগুলো, যে অ্যালার্জির মধ্যে সে ডুবে আছে, ওই অ্যালার্জির মধ্যে ডুবে থেকে কিন্তু সে ওষুধ খাবে, আসলে নিষ্কৃতি পাবে না, এবং কিছুদিন ওষুধের কারণে জোরপূর্বক নিষ্কৃতি পেল, আবার সে আগের অবস্থায় চলে যাবে। ধরা যাক একজন রোগী সকালে ঘুম থেকে উঠে বাথরুমে ঢুকেই হাত মুখ ধুলো, তখনই তার হাঁচি শুরু হয়ে গেল। তখন তাকে এটা বোঝাইতে হবে যে ওই জিনিসটা ওইভাবে না করে আপনাকে চেঞ্জ করতে হবে। যে পানিটা আপনি ব্যবহার করছেন এটা একটু গরম পানি ব্যবহার করতে হবে, বা বাথরুম থেকে এসে হাত মুখ ধুয়ে এসে গা হাত পা ভালোভাবে মুছে, মাথার চুল বা শরীর ভালোভাবে মুছে বাথরুমের স্যান্ডেল চেঞ্জ করে আবার আরেক জোড়া শুকনো স্যান্ডেল পরতে হবে। কারণ মানুষকে যদি আমরা এক্স্যাক্টলি না বোঝাতে পারছি যে কোন জায়গায় আমার সমস্যাটা, তাহলে হচ্ছে কি মানুষ ওষুধ খেয়ে কিছুদিন হয়তো ভালো থাকলো, আবার যখন খারাপ হয়ে যাবে তো বলবে যে ডাক্তার তো আসলে ভালো না। আমাদেরকে বোঝাতে হবে যে জিনিসগুলো, আর বিশেষ করে ফলস প্রমিস দেওয়া থেকে আমাদের একদম দূরে থাকতে হবে। আমরা অনেক সময় মনে করি যে এই একটা রোগীকে তো ম্যানেজ করে ফেললাম, আসলে ব্যাপারটা তা না। প্রত্যেকটা পেশেন্ট কিন্তু আরো শত শত মানুষের কাছে তোমার ব্যাপারে বলবে, যেটার মাধ্যমে তোমার পরিচিতি এবং সবকিছু তৈরি হবে। আমি যদি ভাবি যে একটা রোগীকে কোনোভাবে মানে একটা ইন্ডিকেশন ছাড়া আমি একটা অপারেশন করে ফেললাম, আমি ভাবলাম যে ঠিক আছে কিছু টাকা পেলাম, কথার কথা আমি যদি বলি, আসলে সেটা সবসময় ভালো রেজাল্ট আনবে না। কিন্তু একটা রোগী হয়তো দুজন ডাক্তার বা একাধিক ডাক্তার বলেছে অপারেশন করতে পারেন, কিন্তু তোমার কাছে মনে হইলো যে এটা না, অপারেশন না করলেও চলবে, বা এই নিয়মগুলো ফলো করলে তার অপারেশন না করলেও চলবে, দ্যাট ইজ এগেইন গুড। এবং এই যে রোগীটা মনে করছে যে আমি অপারেশন না করে বেঁচে গেলাম, আমার টাকা পয়সা খরচ হলো না, এটা কিন্তু সে সব জায়গায় বলবে, তার আত্মীয় স্বজনকে বলবে, সে চা স্টলে বসে সবাইকে বলবে এরকম একটা ডাক্তার দেখেছে খুব ভালো, উনি এরকম করে। এটা কিন্তু অনেক বড় ফিডব্যাক। এখান থেকে কিন্তু লট অফ পেশেন্টস উইল বি কামিং টু ইউ। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কোনো ফলস প্রমিসও রোগীদের প্রতি করব না। আর হচ্ছে যে আমি সব ভালো করে দেবো। এখন যদি আমি বলি যে ডায়াবেটিস আমি ভালো করে দেবো, প্রেশার ভালো করে দেবো, টার্মিনাল কিডনি রোগ আমি ভালো করে দেবো, অথবা হার্টের রোগের ক্ষেত্রে আমি বলবো যে ঠিক আছে আমি ওষুধ দিলাম ভালো হয়ে যাবে, বা অন্য ডাক্তারের। আরেকটা ব্যাপার হচ্ছে অন্য ডাক্তারের প্রতি বিতৃষ্ণা দেখানো যাবে না। কারণ হচ্ছে আমি কোনো ডাক্তারের কাগজপত্র দেখলাম না, বা রোগী আগে কি ওষুধ খেয়েছে, হয়তো দেখা গেল রোগী যে ওষুধ খেয়ে এসেছে বলতেছে যে ওষুধগুলো ঠিক হয়নি, আমি না দেখার কারণে কিন্তু জানতে পারলাম না, আমি কিন্তু অ্যাক্সিডেন্টালি ওই একই ওষুধ হয়তো দিয়ে দিলাম।
তখন তো রোগী বাইরে আবার আমাদের দেশের রোগীরা আবার দোকানদারের কাছ থেকে ভেরিফাই করে, তখন আবার দুটো প্রেসক্রিপশন নিয়ে ভেরিফাই করে দোকানদার যদি বলে যে আগে যে অ্যান্টিবায়োটিক বা ওষুধ ছিল সেটাই তো আবার দিয়েছে, তখন কিন্তু রোগী আমার উপর আস্থা হারিয়ে ফেলবে। কাজে আমাদের উচিত আগে প্রেসক্রিপশন দেখা, জাস্ট বিকজ এটা তো পার্ট অফ এক্সামিনেশন। কারণ ইফ আই ডোন্ট নো এক্স্যাক্টলি দ্য হিস্ট্রি অ্যান্ড ড্রাগ হিস্ট্রি অ্যান্ড দ্য ট্রিটমেন্ট দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ গট, হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড যে আমাকে কোন দিকে আগাতে হবে? তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আর ইনভেস্টিগেশনের ব্যাপারে তো সবসময় একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে মানে রোগী ডক্টরকে বিশ্বাস করতে পারছে না, ডাক্তারও অনেক সময় রোগীকে বিশ্বাস করতে পারছে না। এই যে কমিউনিকেশন গ্যাপ, সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাকে স্পেসিফিক হতে হবে যে আমি এক্স্যাক্টলি কি কি ইনভেস্টিগেশন চাই, এবং সেই ইনভেস্টিগেশন আমি কেন চাইছি সেটা রোগীকে খুব সহজ করে হলেও বুঝিয়ে বলতে হবে। আমি যদি একটা ইউরিনারি চাই, তাকে বোঝাইতে হবে যে আপনার প্রস্রাবে যদি ইনফেকশন থাকে এই সমস্যাগুলো হতে পারে, আনটিল এন্ড আনলেস আই ডোন্ট নো। কিন্তু আমি কিছুই না বলে লিখে দিলাম, তাতে হয় কি রোগীরা ঠিক বুঝতে পারে না যে কি কারণে করা হচ্ছে। আর এখানে যেহেতু অনেক রকম অপপ্রচার, অনেক রকম মিডিয়া থেকে বিভিন্ন রকম কথাবার্তা আসে, কাজে রোগীদের মধ্যে বিভিন্ন ধরনের প্রেজুডিসও কাজ করে। আনটিল এন্ড আনলেস তুমি পুরো বিষয়টা ক্লিয়ার করে না বলছো, অনেক রোগীর কাছে বিষয়টা ক্লিয়ার হয় না। তাদের মধ্যে বিভিন্ন ধরনের ধারণা। আবার কিছু পেশেন্ট আছে যারা ইনভেস্টিগেশন মাইন্ড করে, হ্যাঁ তার সাইকোলজি বুঝতে হবে। সে যদি তুমি বুঝে বলার পর যে সে যদি বলছে যে এইটা একটু, অনেকে বলে আমাদের যে গলার তো এরকম সমস্যা, যে গলার একটা এক্সরে দিয়ে দেন, তখন তোমাকে চিন্তা করতে হবে যে হ্যাঁ আমি মনে করছি যে এক্সরেটা হয়তো প্রয়োজনীয় নয়, কিন্তু পেশেন্ট সাইকোলজিকে আমার অনার করতে হবে। ইট ইজ নট এন এক্সপেন্সিভ ইনভেস্টিগেশন, পেশেন্ট ইজ আস্কিং। এখন কেউ যদি বলে যে আমার মাথা ব্যথা করছে, একবার দুইবার মাথা ব্যথা হইলো, বললো যে আমার সিটি স্ক্যান করে দেন, হ্যাঁ একদম রেয়ার সিচুয়েশনে হয়তো সেই সিটি স্ক্যানেও আমরা একটা পজিটিভ ফাইন্ডিং পেতে পারি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 96-7-8% ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সিটি স্ক্যানটা একেবারে অপ্রয়োজনীয় ছিল। তো সেসব ক্ষেত্রে যদি আমি দেখি যে হ্যাঁ একটা ছোট, ঠিক আছে আপনার সিটি স্ক্যান করার দরকার নেই, আপনি একটা এক্সরে করেন, অ্যাটলিস্ট রোগীকে এতটুকু বোঝানো, when you are thinking that it doesn't require that মানে এক্সপেন্সিভ ইনভেস্টিগেশন। তাহলে কারণ আমাকে পেশেন্টের মাইন্ডটাও রিড করতে হবে, রাইট এট দ্য সেম টাইম পেশেন্টের এক্সপেকটেশনটা আইদার আমাকে ফুললি কনভিন্স করে বোঝাইয়া ঠিক করতে হবে, অথবা তার এক্সপেকটেশনকে যদি আমি অনার করতে চাই তাহলে তার সাথে মিলিয়ে কিছু কাজ আমাকে ছাড় দিতে হবে, জাস্ট বিকজ পেশেন্টের সাইকোলজিক্যাল ইমপ্রুভমেন্ট ইজ এগেইন ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি যদি আমার চিন্তা ভাবনায় রিজিড থাকি, পেশেন্ট হয়তো রুম থেকে বেরিয়ে মনে করতো তো উনি তো এটা এরকম করলো এই সেই। কাজে পেশেন্টের সাইকোলজিক্যাল ওয়েলবিং বলি আর সাইকোলজিক্যাল যে ট্রেন্ডটা, চিন্তা ভাবনার ট্রেন্ডটা, সেটাকেও কিছুটা অনার করা প্রয়োজন হতে পারে। বাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ফাইন লাইন অফ ডিফারেন্স বিটুইন দ্য টু। যে রুগী করাতে চাচ্ছে বলে আমি এক গাদা ইনভেস্টিগেশন দিয়ে ফেলবো, দ্যাট ইজ এগেইন নট ফেয়ার। রাইট এট দ্য সেম টাইম রুগীর সব কথা আমি ইগনোর করবো, সেটাও ফেয়ার না। স্যার আপনার সাবজেক্টে মোটামুটি একজন পেশেন্টের ক্ষেত্রে কেমন সময় দিতে হয় একজন চেম্বারে পেশেন্ট? এইটা এক্স্যাক্টলি টাইম বলাটা একটু মুশকিল, কারণ দেখা যায় যে অনেক সময় একটা রোগী হয়তো 20-25-30 মিনিট নিয়ে নিচ্ছে, আবার আরেকটা রোগী হয়তো 2-3 মিনিটে হয়ে যাচ্ছে। এটার একটা বড় ব্যাপার হচ্ছে যে আমাদের দেশের রোগীরা রেফারেল সিস্টেম না থাকার ফলে খুব সামান্য সমস্যা নিয়েও কিন্তু রোগীরা সবসময় স্পেশালিস্টের কাছে চলে যাচ্ছে। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আমার ফাইলে কিন্তু দেখানোর চেষ্টা করি যে আপনারা সাধারণ স্বাস্থ্য সমস্যায় অবশ্যই এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হন, আর স্পেশালিস্ট খুঁজবেন আপনার স্বাস্থ্য সমস্যাটা যদি জটিল মনে হয়। তো কিন্তু আমাদের দেশে তো এসব নাই। আমাদের দেশের রোগীরা প্রথমেই পারলে শুধু স্পেশালিস্ট না, প্রফেসর দেখাবে, তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কনসালটেন্ট, এভাবে। ফলাফল স্বরূপ দেখা যাচ্ছে একজন প্রফেসরের কাছে খুব সাধারণ রোগী চলে যাচ্ছে, যেটা মানে হুইচ ওয়াজ নট সাপোজ টু বি, যেটা হওয়ার কথা ছিল না। তো যেহেতু কথা ছিল না, কাজে সেক্ষেত্রে কিন্তু মানে এক্স্যাক্টলি টাইম বলা মুশকিল যে গড়পড়তা একটা, কারণ রোগীগুলার গড়ের মধ্যে তো আসলে কোয়ালিটেটিভ এ লট অফ ডিফারেন্স। একটা রোগীর খুবই সামান্য সমস্যা বা সমস্যা নাই, মনে করো ওই যে তোমার সাবজেক্ট আমি যে বলি যে একটা বাচ্চার জিওগ্রাফিক্যাল টাং নিয়ে তার বাবা মা ঘুরছে, বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরছে, এখন আনটিল এন্ড আনলেস আমি বিষয়টা তাকে ক্লিয়ার করছি যে না এটার জন্য আপনার ঘোরার দরকার নেই, সে কিন্তু ঘুরেই যাচ্ছে, সে বড় বড় হাসপাতাল যাচ্ছে, কর্পোরেট হসপিটাল যাচ্ছে, জাস্ট বিকজ হি অর শি ওয়ান্টস টু গেট সাম কিওর ফর হুইচ দেয়ার ইজ নো কিওর, অর ইটস এ নর্মাল ভেরিয়েন্ট, এটার আসলে কিওরের দরকারও নাই। সো এই যে কমিউনিকেশন গ্যাপ, এইটা থাকার কারণে কিন্তু মানে সবসময় পেশেন্টের রেঞ্জে ফেলা অত যায় না। গ্রসলি 5 থেকে 10 মিনিটের মধ্যে একটা রোগী সাধারণভাবে আমরা ডায়াগনোসিসে যেতে পারি ভালোভাবেই। অসাধারণ। তো একজন চিকিৎসক হিসেবে আমরা রোগীকে কিভাবে সন্তুষ্ট করবো কিছুটা, কিন্তু তারপর অনেক সময় দেখা যাচ্ছে সবই ঠিক আছে, তো ভিজিটটা 500-700 টাকা হলে তখন মনে হয় ডাক্তার 10 মিনিট বা 15 মিনিট দেখি 700 টাকা নিয়ে নিল, সামহাও এটা কি আসলে ঠিক হইলো? এটা 200 টাকা বা 300 টাকা ভিজিট হইলে মনে হয়তো ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আসলে
এইটা আসলে এই জিনিসটা আসলে থাকবেই, কারণ মানুষের যে অর্থনৈতিক অবস্থা বা আমরা যদি বলি যে টাকা খরচ করার ক্ষমতা, আসলে এইটাও এত বেশি ভেরি করে যে এইটাও একটা ডিফিকাল্ট সিচুয়েশন। কেউ হয়তো, আর আমাদের কিছু মানসিক মাইন্ডসেটও আছে যে কোন কাজে আমি কি খরচ করছি। দেখো, মনে করো যে ওই যে একটা সুন্দর একটা ইয়ে দেয়, রিলও হয় বা ভাইরাল একটা ভিডিও থাকে যে একজন লোক ডিম বিক্রি করছে, বয়স্ক মানুষ, গরিব মানুষ, কিন্তু সে হয়তো এক হালি ডিম কিভাবে আমি তাকে 1-2 টাকা কম দেব সেই জন্য আমি তার সাথে অনেকক্ষণ বার্গেনিং করছি, একটা রিক্সাওয়ালার সাথে বার্গেনিং করছি। কিন্তু আমি যখন এই ডিমটা কিনে যদি আবার একটা পাশের হোটেলে গিয়ে যদি আমি বসছি, একটু ভালো হোটেলে বসি, তাহলে কিন্তু খাওয়ার শেষে কিন্তু আমি টিপস 10 টাকা, 20 টাকা, কেউ 50 টাকা দিয়ে দিচ্ছি, ওইটা নিয়ে আমি চিন্তা করছি না। কিন্তু ওইখানে কিন্তু 5 টাকা ডিম ব্যাপারীর সাথে, যে কিনা একজন দরিদ্র মানুষ, সে ডিম বিক্রি করে জীবন চালাচ্ছে, সংসার চালাচ্ছে, আর যেখানে এই হোটেলের ওয়েটার কিন্তু আমার কাছে কিছু চাইনি এখনো, সে হয়তো ইশারায় হয়তো তাকিয়েছে আমার দিকে, কিন্তু আমি তাকে অনেক বেশি টাকা দিতে, এই যে দেখো, একই ব্যক্তি কিন্তু দুই রকম, আমাদের বিহেভিয়ার দুই রকম। তো কাজেই আমি যেটা দেখেছি যে প্রপার যদি ডক্টর যদি মনোসংযোগ করতে পারে রুগীর সাথে, রুগী যদি ফুললি স্যাটিসফাইড হয়, তখন যথাসম্ভব চেষ্টা করে অন্তত ফির ব্যাপারে বেশি কিছু না বলতে। আর ডক্টর যদি রুগীকে ফুললি স্যাটিসফাইড করতে না পারে ইন টার্মস অফ কমিউনিকেশন, তখন কিন্তু রুগীদের এই জিনিসগুলো একটু বেশি আসে। স্যার, এবার একটু অন্য পক্ষের কথা শুনি। চিকিৎসকরা অনেক সময় রোগীদের বিভিন্ন আচরণে একটু বিরক্ত হন, বা মনে হয় যে আসলে অবশ্যই চেম্বারে বা হাসপাতালে যেখানেই হোক আমার কাছে সময় খুব কম থাকে, 5 থেকে 10 মিনিট হোক বা যাই হোক, এর মধ্যে আমি তো তাকে মেডিকেল এডুকেশন শিখাইতে পারবো না, তাকে তো অ্যাটিটিউড শিখাইতে পারবো না। এখন সেক্ষেত্রে একজন রোগী হিসেবে কোন আচরণগুলো করলে আপনি তাকে ভালো হিসেবে ট্রিট করেন, আর কোন কাজগুলো করলে মনে হয় যে না, এগুলো না করা উচিত, বা চেম্বারে আসলে বা ডাক্তার দেখাতে আসলে এই কাজগুলো করা উচিত না? না, এইটা হচ্ছে রোগী বলবো না, আমাদের জাতীয় যে বৈশিষ্ট্যগুলো, সেই জিনিসগুলো, মানে আমাদের জাতীয় বৈশিষ্ট্যই হচ্ছে যে আমরা বিভিন্নভাবে ছলচাতুরির আশ্রয় নেই, বা আমরা কারো কাছে কোনো কাজ করার জন্য তাকে বড় করে দেখানোর চেষ্টা করি। যেমন ধরো, তোমার কাছে রুগী এসে বললো যে সব তুমি তো নবজাতক বিশেষজ্ঞ, যে সব শিশু বিশেষজ্ঞ, নবজাতক বিশেষজ্ঞ আমার দেখানো শেষ, এখন শুধু ফাইনালি আপনার কাছে এসছি, আমার 20-30 জন দেখানো হয়ে গেছে। এখন তুমি যদি বলো যে আচ্ছা 2-1টা কাগজ দেন, আমি একটু দেখি কাকে কাকে দেখিয়েছেন, কি ওষুধ খায়, তখন কিন্তু সে কাগজ দেখাতে পারবে না। এবং তারপর যদি তুমি বারবার বলো যে তাহলে ডাক্তারের নাম বলেন, কার থেকে ওষুধ পেয়েছেন, তখনও শেষমেশ বলবো যে ওই যে দুলাল ফার্মেসির যে দুলাল মিয়া, ওর কাছ থেকে নিয়েছিলাম। মানে সেই দুলাল ডাক্তারই হচ্ছে তার সেই ডাক্তার যে সব ডাক্তার শেষ করে তোমার কাছে চলে আসে। মানে কথাটা আসলে বাস্তবতা কি আর সে বলছে কি, এটা এই জন্য যে রোগী মনে করছে আমি তার কাছে তাকে ফেভার করে তার কাছ থেকে সার্ভিসটা নিতে চাই, কিন্তু এই জিনিসটা ঠিক না, এটা রোগীদের করা উচিত না। বা অনেক ক্ষেত্রে বলে যে ওর অমুককে দেখিয়েছে, আমার পছন্দ হয়নি, ভালো না, এই সে আপনার ব্যাপারে খুব একটা পজিটিভ কথা বলেনি। মানে রোগী একজন ডাক্তারের কাছ থেকে আবার আরেকজনের কাছ থেকে গিয়ে আবার আরেক রকম কথা বলে, বা ওই ডাক্তারের ব্যাপারে বাড়িয়ে বলে, বা ওই ডাক্তার যদি আগের ডাক্তারের ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য করেও ফেলে, সেটাকে আরো অনেক গুণ বাড়িয়ে যে আপনাকে বকাঝকা করছে বা আপনাকে পছন্দ করেনি। তো অনেকগুলো ব্যাপার স্যাপার জড়িত। অনেক সময় রোগীরা দালালের খপ্পরে পড়ে, বুঝতে পারে না। অনেক রোগী, অনেক চালাক মানুষও দেখা যায় যে খুব সহজেই দালালের খপ্পরে পড়ে যায়। তো এই জিনিসগুলো তো আছেই, তো এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য রোগীদেরকে তো চেষ্টা করতে হবে। তো এইটা আসলে শেখানো। আর আরেকটা ব্যাপার তুমি যেটা বললা যে ইচ্ছে মতোই কিন্তু আমি সবকিছু শেখাতে পারবো না। অল্প সময়, আমি যদি আধা ঘন্টা সময় নিয়ে রোগীকে বলি, এরকম একটা কথা বলা আছে যে একটা মানুষ একটা লেকচার শোনার পর সেটা 20 মিনিটের মধ্যে 20% কথা শুধু মনে রাখতে পারে তার 20% লোক, মানে রুল অফ 20 যেটাকে বলে। যেমন এই জন্য আমি যেমন অনেকগুলো রোগের ক্ষেত্রে আমি রোগীদেরকে বলি যে এই নিয়মগুলো ফলো করবেন, ওষুধ তো খাবেনই, ওই নিয়মগুলো ফলো করবেন, নিয়মগুলো নিচে লেখা থাকে, বলেও দেয় যে এই নিয়মগুলো এভাবে ফলো করবেন। তারপর যখন পরবর্তীতে ফলো আপে আসে বা আবার পরে আসে, তখন বলি নিয়মগুলো ফলো করেছেন তো? তখন আবার রুগী অনেক সময় আকাশ থেকে পড়ে, কোন নিয়মগুলোর কথা বললেন। অর্থাৎ নিয়ম কিন্তু তাকে বলা হয়েছে, কিন্তু সে ওভাবে ফলো করতে পারেনি। তো এইভাবে সব মানুষকে কিন্তু আমরা সবসময় 100% মানে কন্ট্রোলে আনতে পারবো না, কিন্তু রোগীদের একটা কমন হওয়া উচিত যে হ্যাঁ, তারা ডাক্তারের কথা ঠিক মতো শুনবেন, অ্যাটলিস্ট যে নিয়মগুলো বলা হয় সেগুলো ফলো করার চেষ্টা করবেন। এখানে তো একটা গ্যাপ থেকেই যাচ্ছে, সবসময় গ্যাপ থেকে যাচ্ছে। আর এভরি সিঙ্গেল হিউম্যান বিং ইজ ডিফারেন্ট। আমি সবাইকে ইউ ক্যানট টিচ এ ওল্ড লায়ন এ নিউ ট্রিক, বলা হয় যে আমি সবাইকে সবকিছু একদম শিখিয়ে ফেলতে পারবো, নট অলওয়েজ, এটা নাও হতে পারে।
তো সেক্ষেত্রে আসলে আমাদের হাসপাতালগুলোতে বা চেম্বারগুলোতে আলাদা কিছু মানুষ হয়তো রাখা দরকার, যে উনি হয়তো আলাদা করে এক্সপ্লেইন করে দিল, কারণ দিন শেষে তো না বুঝলে সে তো এক্সিকিউট করতেও পারবে না। কিন্তু মাঝে মাঝে আমাদের মনে হয় যে আসলে উনি যদি এই ব্যাপারে একটু জানতো, তো এই ক্ষেত্রে মানে রোগীদের জন্য আপনার কি পরামর্শ থাকবে, যদি তার একটু চেম্বার আসার আগে একটু প্রিপারেশন নিয়ে আসা বা Right. এরকম কি প্রস্তুতি থাকতে পারে? রোগীরা প্রস্তুতি নিতে পারে, বিশেষ করে একটা রোগী যদি একবার একটা ডায়াগনোসিস হয় তখন কিন্তু সে ইচ্ছে করলে কিছু কিছু জিনিস অনলাইনে দেখতে পারে। এটা নিয়ে অবশ্য অনেক বিতর্ক আছে যে অনলাইনে দেখতে গিয়ে রোগীরা অনেক সময় উল্টাপাল্টা তথ্য ভান্ডারের মধ্যে পড়ে যায়। হ্যাঁ, এটা ঠিক। যেমন ধরো আমি যদি এখন বলি যে নাকের পলিপটা বুঝে আসেন, এখন যদি রোগী যখন নাকের পলিপ লিখে ইউটিউবে সার্চ দিবে, প্রথমে অসংখ্য ভিডিও আসবে যেখানে ওই যে হোমিওপ্যাথিক সিস্টেমে বা বিভিন্ন কেমিক্যাল দিয়ে নাকের মধ্যে বার্ন করা হচ্ছে, মানে যে জিনিসটা আসলে অপচিকিৎসার মধ্যে পড়ে যায় আর কি। তো কাজেই এখন রোগী ওইটাকে দেখে যদি চিকিৎসা মনে করে তাইলে তো ভুল। তো এই জন্য এইটা রাইট এট দ্য সেম টাইম আমাকে বুঝতে হবে যে হু আর দ্য অথরিটিস, যার কথা আমি শুনবো আসলে, যিনি একটা বিষয় স্পেশালিস্ট, একটা প্রতিষ্ঠানের তিনি একটা বিষয় বিশেষজ্ঞ হতে হবে অ্যাটলিস্ট, যিনি কথা বলছেন তার কথাটা, এবং তিনি কি কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত কিনা, সেই প্রতিষ্ঠানের নাম, নেম এন্ড ফেম, বা ওই ব্যক্তির নেম এন্ড ফেম, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, যাতে আমরা অ্যাটলিস্ট অথেন্টিসিটি একটা লেভেলে পৌঁছে যে যার মাধ্যমে আমরা প্রকৃত জিনিসটা আমরা জানতে পারি। কারণ হচ্ছে অথেন্টিসিটির বাইরে যে মেডিকেল ট্রিটমেন্ট, বা আমরা যদি বলি যে ট্র্যাডিশনাল মেডিকেল ট্রিটমেন্ট, বা কিছু কিছু আছে একদম মানে এভিডেন্স বেসড কোনো ব্যাপার স্যাপার নাই, মেডিকেল ট্রিটমেন্ট যেটা দাবি করছে সেটার মাধ্যমে ইয়ে করছে, এই সমস্যাটা কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবং এখনো মানুষ অনেক ক্ষেত্রে যেই সব নন কমিউনিকেবল ডিজিজ তুমি যেটা বললা, যেগুলো মানে ফুললি কিউরেবল না, সেসব রোগের ক্ষেত্রে মানুষ অনেক সময় একটু হতাশ হয়ে শেষ পর্যন্ত দেখা যায় যে হার্বাল ট্রিটমেন্টের দিকে, ট্র্যাডিশনাল ট্রিটমেন্টের দিকে চলে যায়, এবং সেখানে অনেক বেশি এক্সপেন্সিভ ওষুধপত্র খায়। যদিও মুখে বলা হচ্ছে যে এগুলো হার্বাল, এগুলো খরচ কম, আসলে কিন্তু দিন শেষে খরচ কিন্তু অনেক বেশি হয়ে যায়। এগুলো যে শুধু বাংলাদেশে হচ্ছে তা না, ইভেন আমেরিকাতে দেখা যাচ্ছে $5 খরচ করে নর্মাল অ্যালোপ্যাথিক মেডিসিন নেওয়ার চেয়ে $100 খরচ করে সে হার্বাল মেডিসিনের দিকে ঝুঁকছে। তো দ্যাট ইজ হ্যাপেনিং ডিউ টু ডিফারেন্ট সর্ট অফ মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যান্ড অল দি আদার ফ্যাক্টরস ইনভলভ দেয়ার। বাট এখানে যতটুকু সম্ভব মানুষকে কিছুটা বেসিক মেডিকেল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, এবং আমার মনে হয় যে স্কুল কলেজ পর্যায়ে বেসিক মেডিকেল স্টাডিজ গুলো কিছু থাকা দরকার, যে জিনিসটা বুঝে বুঝে মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারবে, অ্যাটলিস্ট বেসিক স্বাস্থ্য শিক্ষার ব্যাপারে একটা আন্ডারস্ট্যান্ডিং পাবে। অসাধারণ। তো প্রিয় দর্শক, আমরা আজকে আসলে অনেকগুলো দরকারি ব্যাপারে কথা বললাম, আশা করি আপনারা এগুলো খেয়াল রাখবেন। আমরা পরবর্তী একটা আলোচনা ইনশাল্লাহ এই ব্যাপারে কথা বলবো যে আমাদের যে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, এখানে কোন কোন বিষয়গুলো ইন্ট্রোডিউস করলে একজন সাধারণ মানুষ, একজন নাগরিক, তার নাগরিক জীবনের সামগ্রিক অনুষঙ্গ সেগুলো অ্যাভেইল করার ক্ষেত্রে মিনিমাম যোগ্যতা ওনার থাকবে। তো আবারও কথা হবে ইনশাল্লাহ পরবর্তীতে। সবাই ভালো থাকবেন। স্যার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমাকে অনেক ধন্যবাদ। যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, শুভকামনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।